50% কি বাড়ানোর পক্ষে কি হবে, এটাই হবে যে এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে যাবে। তার মধ্যে কোন কোন প্রোডাক্ট সব থেকে বেশি প্রযোজ্য? অবভিয়াসলি আমাদের গার্মেন্ট, যার একটা মেজর কনজাম্পশন ওখানে হয়, মানে গার্মেন্ট বা মানে কাপড় চোপড়, টেক্সটাইল আর গার্মেন্ট। 2 নম্বর হচ্ছে মেডিসিন, ফার্মাসিউটিক্যাল। 3 নম্বর অটোমোটিভ, মেশিনারি সেক্টর, এইগুলোর ওপরে পড়ছে। কিন্তু এর ওপরে যে ব্যাপারগুলো পড়ছে সেখানে কিন্তু তাহলে আমাদের কি হতে চলেছে? আমরা প্রায় 8 থেকে 9 বিলিয়ন গার্মেন্ট ইউএসএ তে অ্যানুয়ালি এক্সপোর্ট করি। এবার ওরা প্রাইস সেন্সিটিভ ঠিকই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে যে আজকে এই যে 10 থেকে যে ট্যারিফ ইনক্রিজ হলে এটা যে ওরা কি শিফট করে যাবে? কোথায় শিফট করবে? দুটো দেশের মধ্যে শিফট করতে পারতো। এই ওরা যে ইম্পোর্ট করছিল গার্মেন্টটা, সেটা একটা দেশ হতে পারতো বাংলাদেশ, যাদের বেসিক্যালি একটা অর্থনীতি প্রায় এই রেডিমেড গার্মেন্টের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের আজকে অর্থনীতির যে অবস্থা, সেই রেডিমেড শ্রিঙ্ক করে গেছে। 1 বছর প্রচুর পরিমাণে শ্রিঙ্ক করে গেছে, এবং এই এক্সেস ডিমান্ড যেটা জেনারেটেড হবে সেটা নেওয়ার ক্ষমতা, সেটাকে কেটার করার ক্ষমতা তাদের নেই। আর একটা দেশ হচ্ছে ভিয়েতনামে কিছুটা মুভ করতে পারে, কিন্তু এখানে একটা অদ্ভুত ফেনোমেনন যেটা আমাদের বুঝতে হবে, যে আমরা কোন ধরনের গার্মেন্ট এখান থেকে এক্সপোর্টেড হয়, সেটা হচ্ছে কিন্তু লার্জলি কটন। ভিয়েতনামে সেই জিনিসটা কিন্তু নেই। সুতরাং যারা ধরো অর্থনীতিতে একটা কথা আছে না, যে প্রাইস ইলাস্টিক, প্রাইস ইলাস্টিক, মানে আমি দামের সাথে আমার কি ডিমান্ড, দাম বাড়লে কি আমার ডিমান্ডটা কমে যাবে? নাও কমতে পারে অনেক ক্ষেত্রে। কিন্তু যদি রপ্তানির পরিমাণটা কমে যায়, তাহলে তো সেটা তো প্রায় রপ্তানি 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে বলে এখন থেকে একটা আশঙ্কা করা হচ্ছে, যে এই 27 তারিখের পর থেকে, কারণ 27 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, 27শে অগস্ট পর্যন্ত, তারপর থেকে তো তাহলে কমে যেতে পারে 30 থেকে 40%। সেটা ভারতীয় অর্থনীতিতে একটা প্রেসার আসবে না? প্রথমত যে রপ্তানির পরিমাণ কি আদৌ, প্রশ্ন তো সেইখানেই তুলছি, রপ্তানির পরিমাণ কি আদৌ কমবে এইটা বাড়ার জন্য? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন যাদের হয়তো এই চয়েসটা এই দিকে 8 থেকে 9 বিলিয়ন ডলার ইউএস ডলার, সেখান থেকে হয়তো কমতে পারে, হয়তো 5 থেকে 10% হয়তো কমতে পারে, আবার তার থেকে বেশিও কমতে পারে। কিন্তু খুব যে একটা মেজর ইম্প্যাক্ট, কারণ এই কটন প্রোডাক্ট সেইগুলোর কিন্তু একটা লার্জ, যেটাকে বলে ইনইলাস্টিক ডিমান্ড রয়েছে। অর্থাৎ আমি কটন প্রোডাক্ট পরি, তো এইটাই আমি পরবো। এক, এবার দ্বিতীয়ত এই ডিমান্ডটা দেখা গেছে যে এটা ইনইলাস্টিক লার্জলি। এবার দ্বিতীয়ত হচ্ছে যেটা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি, সেইখানে বরং একটা হিট হতে পারে। এই কারণ এখানে এই যে 50% ডিউটি, সেখানে কিন্তু ইন্ডিয়ান এক্সপোর্ট বা ইন্ডিয়ান রপ্তানিটা কিছুটা ঘা খেতে পারে। থাইল্যান্ড বা ইউনাইটেড আরব এমিরেটস, আরব আমির শাহিতে কিছুটা চলে যেতে পারে, কারণ সেখানে ওদের একটা অ্যাডভান্টেজ, থাইল্যান্ড বা ইউএইর এমনিতেই তোমার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে ইউএস এর সাথে। সুতরাং সেইখানে আমরা একটু কিন্তু একটা ঘা খাওয়ার জায়গা আছে। ফার্মাসিউটিক্যালসে অতটা নয়, কারণ এগুলো এসেনশিয়াল, এবং এই প্রোডাক্টগুলো ভারতবর্ষ থেকেই যাচ্ছে, যে কারণে যতই লোকে বলুক যে আজকে এতটা দাম বেড়ে গেল, ওষুধটা তো খেতেই হবে মানুষকে রোগে পড়লে। কিন্তু সেটার জন্য ক্ষতিটা কার হবে? ক্ষতিটা হচ্ছে, যদি হয়, ক্ষতিটা হবে আজকে সাধারণ মানুষ, আমেরিকার যারা সাধারণ নাগরিক। যে মুহূর্তে ট্যারিফ বাড়ানো হয়, সেই মুহূর্তে আর যদি আমার একটা অর্থনীতি লার্জলি এক্সপোর্ট ডিপেন্ডেন্ট বা রপ্তানি ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ, যেটা আমেরিকা, বোঝাই যাচ্ছে, কারণ তাদের এতটা ট্রেড ডেফিসিট ভারতবর্ষের সাথে, তাহলে ন্যাচারালি সেখানে তো একটা ইনফ্লেশনারি প্রেসার তৈরি হবে, একটা মুদ্রাস্ফীতির জায়গা তৈরি হবে, তাই না? জিনিসপত্রের দাম বাড়ছে একদম, মানে আখেরে গিয়ে পুরো ধাক্কাটা লাগছে আমেরিকান অর্থনীতির উপর। এটা তার মানে হচ্ছে সাধারণ মানুষের পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে। তো যে কারণে বলা হচ্ছে যে ভারতবর্ষের গ্রোথ যদি বা হয়তো ইম্প্যাক্টেড হলো, যদি 6.5% আমাদের প্রজেকশন থেকে থাকে, হয়তো সেটা 6.5 থেকে 6.4 হলেও হতে পারে, এইরকম একটা ঘটনা। কিন্তু এটাকে কমব্যাট করার জায়গা আমাদের রয়েছে, যে প্রশ্নতে আমি আসতে পারি। বেশ, নীলাঞ্জন বাবু, একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইবো, যে গত সপ্তাহ ধরেই আমরা দেখছি, এই আগস্ট মাস পড়ার পর থেকেই ভারতীয় শেয়ার মার্কেট কিন্তু প্রথম দুদিন খুব একটা নিচে না গেলেও বেশ ডাউনফল হচ্ছে। এটা কেন হচ্ছে? এটাও কি ট্যারিফের জন্য, নাকি ইনভেস্টররা একটু ভয় পাচ্ছেন সেই কারণে? প্রথমত শেয়ার মার্কেটটাকে ব্যারোমিটার মনে করা, এটা মানে আমি সম্পূর্ণ একটা নিজের মতামত দিচ্ছি। শেয়ার মার্কেটকে সবসময় ম্যাক্রো ইকোনমি বা
গোটা অর্থনীতির ব্যারোমিটার মনে করা উচিত নয়। আচ্ছা, 1 নম্বর হচ্ছে এটা সেন্টিমেন্টটা হয় শর্ট টার্ম। আজকে এটাকে হঠাৎ করে তারা রিয়্যাক্ট করলো, তারপর সেই নিউজটাকে অ্যাবজর্ব করে নিয়ে আবার মার্কেট নিজের ফান্ডামেন্টালসে ফিরে যায়। ঠিক আছে, সুতরাং এইটা এবং আজকে পড়েছে কত, হয়তো 400 পয়েন্ট বোধহয় এখন ডাউন যাচ্ছে এই মুহূর্তে আমি যখন কথা বলছি, হতে পারে 400 পয়েন্ট ডাউন। কিন্তু যে মুহূর্তে আবার তুমি দেখবে যে আজকে ভারতবর্ষ ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউকে বা অস্ট্রেলিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে একটু কথাবার্তা এগোলে দেখবে আবার প্রচন্ড আবার একটা বুল ফেস তৈরি হবে শেয়ার মার্কেটে, আবার বাড়তে শুরু করবে। তো সুতরাং সেই দিক থেকে শেয়ার মার্কেটের এটা হয়তো একটা টেম্পোরারি ফেজ, ওই কারণেও হতে পারে এটা শর্ট টার্মে। এখানে ভীষণভাবে আশ্চর্য ৮০,০০০ পয়েন্টের রেঞ্জে রয়েছে, সেখান থেকে 400 পয়েন্ট কিছুই নয় পার্সেন্টেজ হিসেবে। আচ্ছা, একটা অদ্ভুত বিষয় লাগছে যে ভারত কেন রাশিয়ার থেকে তেল কিনছে, সেজন্য ট্রাম্পের ভীষণ রাগ ভারতের ওপর 50% পর্যন্ত ট্যারিফটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু নিজেরা তো রাশিয়ার সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম আমদানি রপ্তানি বন্ধ করেনি, তারা তো রাশিয়ার সঙ্গে এখনো বাণিজ্য করে যাচ্ছে। এর পেছনে আসল কারণটা কি? ব্রিক্সকে কি ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? হয়তো তাই মানে আজকে তো ব্রিক্স একটা মেজর ফোর্স হয়ে দাঁড়াচ্ছে এবং গ্লোবাল সাউথ যাকে বলা হয়, অর্থাৎ দক্ষিণী একটা শক্তি, সেই হিসেবে তো একটা দাঁড়িয়ে গেছে। এবং আজকে যেটা খুব পরিষ্কার যে ভারতবর্ষ যে নিজের জায়গাটা ধরে রেখেছে এই এন্টায়ার ট্যারিফ ইমব্রোগ্লিওর মধ্যে, তাতে একটা ডেফিনেটলি তাদের রাশিয়ার সাথে সম্পর্ক সেটা খুবই ক্লিয়ার। চায়না ওইদিকে সেই স্টান্সই নিয়েছে। ব্রিক্স দিনকে দিন শক্তিশালী হচ্ছে, যদিও এটা মনে রাখতে হবে ব্রিক্সের নিজেদের মধ্যে কিন্তু যে ডাইনামিক্সটা আছে, সেই ডাইনামিক্সটা কিন্তু যে একদম ভীষণ কমফোর্টেবল সেটা নয়। কিন্তু তবু যে আজকে একটা ইমার্জিং ইকোনমি বা উন্নয়নশীল দেশগুলো একসাথে মিলে একটা এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার, এই কথাটা ব্যবহার করা হচ্ছে, যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, যারা অ্যাকচুয়ালি লার্জলি ডমিনেট করছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এই ডমিনেটেড ইনস্টিটিউশনগুলো। আমাদের তো বারবার এই কথাটা হচ্ছে আমাদের একটা অল্টারনেট ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার দরকার। সেটাই কি ব্রিক্স মুদ্রা, মানে ব্রিক্স মুদ্রা কি কোনোভাবে ডলারকে সরিয়ে দিতে পারে, রিপ্লেস করে দিতে পারে? যদি আসে এর পোটেনশিয়াল হিউজ, বিশাল পোটেনশিয়াল, বিশাল অপরচুনিটি। কিভাবে আসবে সেইটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, আবার বিশাল প্রশ্ন। কারণ এর মধ্যে আজকে একটা কথা বলি, যখন ইউরো লঞ্চ হয়, ইউরো কিন্তু তার আগে মানে ইউরোর কথাবার্তা চলছে 50-এর দশক থেকে, হ্যাঁ, তবে শুরু হতে তারপরে 1998-99-তে গিয়ে ওরা